রিপাবলিকে এক্সক্লুসিভ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সাংসদ, তিনি রীতিমতো বিস্ফোরক। সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জির সামনে কথা বলার সময় সাক্ষাৎকারে তিনি যে কথাগুলো বললেন, কার্যত রীতিমতো প্রশ্ন উঠে যাচ্ছে দলে তার নিজের অবস্থান এবং দলকে তিনি কিভাবে দেখছেন সেই বিষয় নিয়েও। তিনি বলছেন দলে তার কাছে 1 নম্বর হলো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গা থেকে প্রশ্ন করা হচ্ছে যে দ্বিতীয় স্থান কি তাহলে শূন্য স্থান? কি বলছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, শুনুন। আপনি তো পার্লামেন্টে যা করছেন, বিজেপি বিরোধীরা বলছে, বিজেপি বলছে ঠিক আছে, কিন্তু দলের অন্দরের লোক যদি রেগে যায় তখন কি করবেন? আপনি তো খোলাখুলি বলে দিচ্ছেন। এবার দলের অন্দরের লোক যদি রেগে গিয়ে বলেন না আমার কিছু এসে যায় না, আমাকে শোনো, কোথায় আমি ট্রোলড হলাম, কে আমার বিরুদ্ধে রেগে গেল, আমার কিচ্ছু যায় আসে না। দিদি যেদিন রেগে যাবে, দিদি যেদিন বলবে না তোমাকে আর দরকার নেই, হাসতে হাসতে রাজনীতি ছেড়ে চলে যাব। আমি সবাইকে স্যাটিসফাই করার জন্য আসিনি। আমি সত্যি কথা কাজ করতে এসে দলকে ভালো রাখা, মানুষকে ভালো রাখা। আর দিদি যদি খুশি থাকে আমার কাজে, আই অ্যাম হ্যাপি। কে কোথায় আমার কাজে আনহ্যাপি, আমার কিচ্ছু এসে যায় না। আর যদি যাকে পছন্দ হয় না, অপছন্দের লোক দিদি যদি বলে তাকে মানো, তখন কি আপনি এই মনসা পূজা, চাঁদ সদাগরে মনসা পূজা করার মতো করে বাঁহাতে করে ফুল দেবেন? মমতাদি কখনোই কিছু বলেনি, মমতাদি কখনোই কিছু করেনি। মমতা ব্যানার্জি সব রয়েছে, এগুলো আপনারা এগুলো যেগুলো বলছেন এগুলো আপনাদের ক্রিয়েশন। দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ দল, দলের মধ্যে সংগঠনের সমস্ত 1, 2, 3, 4, 5, 6 সবই রয়েছে। দল অত্যন্ত সুশৃঙ্খলবদ্ধ এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বোচ্চতম। একটি কথা তোমাকে যখন এত প্রশ্ন করছো তাহলে উত্তর দিয়ে দিই, সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে যারা দল করবে তারা থাকবে, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মেনে দল না করতে পারে তারা থাকবে না। এই তো ছোট্ট কথা। এই আপনাদের মতন যারা আছে, মানে যারা মমতার সঙ্গে আন্দোলনটা করেছিলেন, দীর্ঘ লড়াই করেছিলেন, তারা একটা ভাগ হয়ে যাচ্ছে, আর একটা ভাগ তৈরি হচ্ছে। আমি বলছি না, বিরোধীরা বলছে তারা একটা আলাদা ভাগ হয়ে যাচ্ছে। দেখো, বিরোধীদের মধ্যে এত ভাগ আছে যে বিরোধীদের এসব কথা বলার দরকার নেই। সিপিএমের কি কম ভাগ আছে নাকি? বিভিন্ন ভাগ আছে, একটা সেলিম ভাগ আছে, একটা সুজন ভাগ আছে, বিভিন্ন রকমের ভাগ রয়েছে, ওসব বলে লাভ আছে। কংগ্রেস তো ভাগ করে কংগ্রেসটাকেও তো ভেঙে গেল পশ্চিমবাংলা থেকে, ওসব ছেড়ে দাও। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছে মাথায় রেখে সবাই চলে। যে যদি কেউ মনে করে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অন্য কিছু হতে পারে, তারা ভুল করছে। এবং তাদের প্রতি আমার একটাই বক্তব্য, দিদি নাম্বার 1, এবার তুমি নাম্বার 2 যাকে ইচ্ছে করো। বাজেটকে হাতিয়ার করে এবার নেহেরু ইন্দিরাকে আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নেহেরু ইন্দিরা জমানাকে 12 লাখে তীরে বিঁধেছেন নরেন্দ্র মোদী, আর সঙ্গে তুলনা টানলেন নির্মলা সীতারামনের বাজেটের। बसंत पंचमी के साथ ही मौसम बदलना शुरू हो जाता है। 3 दिन बाद 5 फरवरी को दिल्ली में विकास का नया बसंत आने वाला है। বুধবার দিল্লিতে ভোট, তার আগে রবিবাসরীয় প্রচারে আরকে পুরাবে ঝড় তুললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার অর্থমন্ত্রী নির্মলা সীতারামনের বাজেট মন ছুঁয়ে গেছে মধ্যবিত্তের। সেই বাজেটকে হাতিয়ার করে কংগ্রেস জামানার বাজেটকে বিঁধলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দিল্লির আরকে পুরমের জনসভায় বাজেট নিয়ে বলতে গিয়ে নেহেরু ইন্দিরাকে এক বন্ধনীতে রেখে আক্রমণ শানালেন মোদী। अगर नेहरू जी के जमाने में आप 12 लाख रुपए कमाते होते तो 12 लाख रुपए की आय पर आपकी 1/4 सैलरी सरकार वापस ले लेती, टैक्स में चली जाती। आज इंदिरा जी का जमाना होता, 12 लाख की कमाई पर आप करीब आपके 10 लाख रुपया टैक्स में चले जाते। अब भाजपा सरकार के कल के बजट के बाद साल में 12 लाख रुपया कमाने वाले को 1 रुपया भी टैक्स का देना नहीं पड़ेगा। ছেড়ে কথা বলেননি আম আদমি পার্টিকেও। কেজরিওয়ালের দলকে ফের একবার আপদ কটাক্ষ করে মোদী বলেন, আপদরা শুধু মিথ্যে প্রতিশ্রুতি দেয়। अब गलती से भी यहां
आपदा सरकार नहीं आनी चाहिए जो दिल्ली के 5 और साल बर्बाद कर दे। आजकल हम देख रहे हैं कैसे दिल्ली में वोटिंग से पहले ही झाड़ू के तिनके बिखर रहे हैं। आपदा के लीडर्स उसे छोड़कर जा रहे हैं। ये जान चुके हैं कि ग्राउंड पर जनता आपदा से कितना नाराज है, कितनी नफरत करती है। 5ই ফেব্রুয়ারি দিল্লিতে দঙ্গল, এবার রাজধানীতে ত্রিমুখী লড়াই। নির্বাচন যতই এগিয়ে আসছে ততই প্রচারের ময়দান থেকে বাড়ছে আক্রমণের ঝাঁজ। এই আবহে এখন দেখার 8 তারিখ কাকে ক্ষমতায় নিয়ে আসে দিল্লিবাসী। রিপাবলিক বাংলা। যেমন কথা তেমন কাজ। দ্বিতীয়বার কুর্সিতে বসে শুল্ক চাপানোর হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প, আর সেই মতোই কানাডা, মেক্সিকো এবং চীনের পণ্যের ওপর চড়া শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট, যা মঙ্গলবার থেকে কার্যকর হবে। কর নিয়ে কড়াকড়ি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। কানাডা, মেক্সিকো ও চীনের ওপর আরও আমদানি শুল্ক চাপালেন মার্কিন প্রেসিডেন্ট, যার জেরে বাণিজ্য যুদ্ধের ছায়া বিশ্বজুড়ে। ট্রাম্পের সিদ্ধান্ত অনুযায়ী কানাডা ও মেক্সিকো আমেরিকায় কোনো পণ্য রফতানি করলে তাদের 25% কর বা শুল্ক দিতে হবে। একই রকমভাবে চীনা পণ্যের উপরেও আমেরিকায় 10% শুল্ক বসানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। কিন্তু হঠাৎ এমন শুল্কর কারণ কি, তারও ব্যাখ্যা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্প জানিয়েছেন এই পদক্ষেপের উদ্দেশ্য হল বিপুল সংখ্যক নথিপত্রহীন অভিবাসীর অনুপ্রবেশের বিষয়টি নিয়ন্ত্রণ করা, সীমান্ত দিয়ে ফেন্টানাইল নামক মাদক চোরাচালান বন্ধ করা, সেই সঙ্গে প্রতিবেশীদের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমানো। পাল্টা প্রতিশোধ কানাডারও। আমেরিকার পণ্যের ওপর পাল্টা 25% শুল্ক আরোপ করল কানাডাও। 21 দিনের মধ্যে এই নীতি কার্যকর হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তবে শোধবোধের পথে হাঁটতে রাজি না মেক্সিকো। প্রেসিডেন্ট ক্লডিয়া শেনবাম পার্ডো জানিয়েছেন শুল্ক বসিয়ে সমস্যার সমাধান হবে না, ট্রাম্পের সঙ্গে কথাবার্তা ও আলোচনার দরকার। আমেরিকার শুল্ক চাপানোকে মোটেই ভালোভাবে নেয়নি চীনও। মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের নিয়মকে ভঙ্গ করার অভিযোগ করেছে বেজিং। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।